হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কমফোর্ট স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা অনেকে কমেন্টে বলছিলে যে যেভাবে আমরা জীবন বিজ্ঞানের ক্লাস করছি সেভাবেই যেন ফিজিক্যাল সায়েন্সেরও অধ্যায় ভিত্তিক তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হয়। তো আমি তোমাদের অনেককে বলেছিলাম যে 1 তারিখ থেকে ভিডিও আসবে। তো তোমাদের যেরকম কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী এই যে দেখো আজকে 1 তারিখ, তোমাদের জন্য ভিডিও চলে এসেছে। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে 2023-এ দুটি কোশ্চেন এসেছে। তোমাদের এএনএম জিএনএম এ দুটি কোশ্চেন এসেছে আর খুব ইজি একটা টপিক। আজকের টপিকটা করলে তোমাদের একটু ভূগোল ভূগোল মনে হবে, ঠিক আছে? কারণ ভূগোল আর ফিজিক্যাল সায়েন্স মিক্সচার করা আছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটি হলো পরিবেশের জন্য ভাবনা, কনসার্ন অ্যাবাউট এনভায়রনমেন্ট। এখানে আমরা 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা শুধু কি করবে, ভিডিওকে কমপ্লিট দেখবে, যখন কোশ্চেন আসবে কোশ্চেন পজ করে সঠিক আনসার নিজেরা আগে বের করবে, তারপরেই সলিউশন দেখবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে বলছি, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে না থাকো তাহলে সেখানে অবশ্যই জয়েন করো, কারণ ক্লাস পিডিএফ এবং ক্লাস রিগার্ডিং যে কোনো আপডেট কিন্তু তোমরা এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তাহলে অবশ্যই এই দুটো গ্রুপে তোমরা জয়েন করো। এছাড়াও যদি চাও তাহলে তোমরা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজেও জয়েন করতে পারো, সেখানে বিভিন্ন ধরনের এমসিকিউ পোস্ট করা হয়, সেগুলো তোমরা আনসার করতে পারো, ঠিক আছে? তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে ঢুকে যাই। দেখো আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন বলেছে বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো। ইজি কোশ্চেন, সব কোশ্চেনগুলো ইজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্লাইডটি যদি তোমরা করো, মানে এই পিডিএফটি যদি তোমরা পড়ে এক্সাম দিতে যাও, এখান থেকেই কিন্তু এই চ্যাপ্টারের কোশ্চেন আসবে। তাহলে কোশ্চেনে বলেছে বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো, অপশন দেওয়া আছে নাইট্রোজেন ও হাইড্রোজেন, অক্সিজেন ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। আমাদের কোশ্চেনে বলেছে যে বায়ুর মধ্যে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে থাকে, সেটাই বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হবে, ঠিক আছে? সঠিক উত্তর কি হয়ে যাবে তোমাদের, নিজের আগে বের করো। একদম ঠিক, সি হবে তোমাদের রাইট আনসার, ঠিক আছে? আশা করছি তোমরা সি দিয়েছ। নাইট্রোজেন আর অক্সিজেন হলো বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান, যেখানে নাইট্রোজেন থাকবে তোমাদের 78% আর অক্সিজেন থাকবে 21%। বোঝা গেল? এই দুটো গ্যাসই বায়ুতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তাই বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে। কোশ্চেনটা পড়া মাত্রই তোমাদের কি মনে হচ্ছে যে এটি ভূগোলের কোশ্চেন? কিন্তু না, এটি ক্লাস 10-এর এই যে তোমাদের পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারে কিন্তু এই কোশ্চেনগুলোই রয়েছে। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে, অপশন দেওয়া আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মিজোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়। অপশন দেওয়া আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মিজোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার। দেখো এই যে মেরুজ্যোতি বলেছে, এই মেরুজ্যোতি হলো সুমেরু এবং কুমেরু অঞ্চলে তড়িৎগ্রস্ত যে কণা রয়েছে, ঠিক আছে, এই তড়িৎগ্রস্ত কণার চৌম্বক বিক্ষেপণের ফলে একটি আলোর বিচ্ছুরণ দেখা যায়। সুমেরু আর কুমেরু এই দুই মেরুতে তড়িৎগ্রস্ত কণার চৌম্বক বিক্ষেপণের জন্য আলোর বিচ্ছুরণ দেখা যায়। এই আলোর বিচ্ছুরণকেই আমরা মেরুজ্যোতি অথবা মেরুপ্রভা বলি। এই মেরুজ্যোতি এবং মেরুপ্রভা কোন স্তরে দেখা যাবে? রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা মেরুজ্যোতি দেখতে পারি। এবারে এখান থেকে আরও দুটো কোশ্চেন হতে পারে, একটা হলো কুমেরু প্রভার অপর নাম, আর হলো সুমেরুতে যে সুমেরু প্রভা দেখা যাবে সেই সুমেরু প্রভার অপর নাম। দেখো কুমেরু প্রভার অপর নাম হলো অরোরা অস্ট্রালিস, আর সুমেরু প্রভার যে অপর নাম সেটা হলো অরোরা বোরিয়ালিস, ঠিক আছে? মাথায় রাখবে যে কুমেরু প্রভা অপর নাম হলো অরোরা অস্ট্রালিস আর সুমেরু প্রভার অপর নাম হলো অরোরা বোরিয়ালিস, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিলাম। বলেছে প্রতি কিমি ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়। আমরা ট্রোপোস্ফিয়ারে যদি প্রতি কিলোমিটার উপরে উঠতে থাকি তাহলে আমাদের কত করে উষ্ণতা হ্রাস পাবে? অপশান দেওয়া আছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 6 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা তোমাদের এখানে রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে অপশন ডি, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কিন্তু হ্রাস পাবে যদি ট্রোপোস্ফিয়ারে আমরা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকি, ঠিক আছে? প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পেতে থাকবে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন বলেছে ওজোন গ্যাস ধ্বংসে অনুঘটকের কাজ করে। আমাদের যে ওজোন স্তর রয়েছে সেখানে ওজোন গ্যাস পাওয়া যাবে, এই ওজোন গ্যাস ধ্বংসে অনুঘটকের কাজ কে করে? অপশন দেওয়া আছে NO, NO2, N2O3 নাকি CFC।
অনুঘটক বা ক্যাটালিস্টের কাজ কে করবে, মানে এই ওজোন গ্যাস ধ্বংস করাকে ত্বরান্বিত করবে কে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, সিএফসি। সিএফসি ওজোন স্তর, যে ওজোন স্তরে যে ওজোন গ্যাস রয়েছে সেই গ্যাসের ধ্বংসে ক্যাটালিস্ট বা অনুঘটকের কাজ করবে, মানে বিক্রিয়াকে ত্বরান্বিত করবে, বাড়িয়ে দেবে। ঠিক আছে, দেখি এটার এক্সপ্লেনেশন কি আছে নেক্সট স্লাইডে দেখো। দেখো সোলার ফরমেশন আর হলো সোলার ডিস্ট্রাকশন। এখানে দেখো অক্সিজেন প্রথমে ভেঙে যাবে, ভেঙে গিয়ে 2 অণু অক্সিজেন তৈরি করবে, তারপর 1 অণু অক্সিজেন আরেকটা অক্সিজেন মলিকুলের সাথে যুক্ত হয়ে O3 তৈরি করবে। এভাবে কি তৈরি হবে? ওজোন তৈরি হবে। আর তারপরে সোলার ডিস্ট্রাকশনে কি হবে? এই O3, ঠিক আছে, ভেঙে যাবে, ভেঙে গিয়ে O2 এবং ওতে পরিণত হবে, অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। তারপর এই যে অক্সিজেন পরমাণুটি রয়েছে, এই অক্সিজেন পরমাণু 1 অণু ওজনের সাথে বিক্রিয়া করে 2 অণু অক্সিজেন তৈরি করবে। এভাবেই কিন্তু দেখো এই যে ওজোন গ্যাস যে রয়েছে, ওজোন গ্যাসটি ভেঙে গিয়ে 2 অণু অক্সিজেনে পরিণত হয়ে গেল। আর এই কাজটাকে ত্বরান্বিত কে করবে? সেটা হলো সিএফসি। এই জন্যই কিন্তু ওজোন স্তরে হোল সৃষ্টি হচ্ছে, গর্তের দেখা দিচ্ছে। কেন? কারণ বায়ুমণ্ডলে সিএফসির পরিমাণ বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো ওজোন গ্যাস ধ্বংসে অনুঘটকের কাজ করবে কে? সিএফসি। রাইট আনসার হলো তোমাদের ডি। তোমরা যারা যারা আজকে আমাদের এই ক্লাস দেখছো, আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম এটা সেট, তোমরা যারা যারা আজকেই প্রথম দেখছো, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমার কীরকম লাগছে। এতদূর পর্যন্ত দেখলে 5টি কোশ্চেন তোমার কীরকম লাগছে। ঠিক আছে, আর যারা তোমরা আগের থেকেই কন্টিনিউ করছো, তোমরা অবশ্যই ভিডিওকে লাইক করবে, কমেন্টে জানাবে এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে তারাও কিছু এই ভিডিও থেকে শিখতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 6 নম্বর প্রশ্ন বলেছে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো। নিচে 4টি অপশনের মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? খুব ইম্পর্ট্যান্ট, আর এই চ্যাপ্টার থেকে এই ধরনেরই সোজা সোজা কোশ্চেন তোমাদের এএনএম জিএনএমে থাকবে। অপশন দেওয়া আছে মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হয়ে যাবে তোমাদের রাইট আনসার হলো অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ থাকে 80%, আর মিথেনের পার্সেন্টেজ কত থাকবে? 11%। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের পরে যদি প্রধান গ্রিনহাউস গ্যাস জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হয়ে যাবে মিথেন। আর বাকি এই যে রয়েছে নাইট্রাস অক্সাইড, এই নাইট্রাস অক্সাইড থাকবে কত? 6%। তাহলে কার্বন ডাই অক্সাইড থাকবে 80%। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড 80%, মিথেন হলো 11%, আর নাইট্রাস অক্সাইড হলো 6%। বোঝা গেল? চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখব, বায়োগ্যাসের প্রধান উপাদান। তাহলে আমরা প্রথমটা কি দেখলাম? প্রথমটা দেখলাম যে গ্রিনহাউস গ্যাস, আর এবারে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? অপশান দেওয়া আছে মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন নাকি অ্যাসিটিলিন। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন এ, মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এই বায়োগ্যাসের মধ্যে মিথেন থাকবে 75%, আর তারপরে যে গ্যাসটি থাকবে সেটি হলো CO2। এই CO2 থাকবে 25%। দেখো বায়োগ্যাস কীভাবে তৈরি করা হয়, গোবর গ্যাস প্লান্ট বা বায়োগ্যাস প্লান্ট, এটা তোমরা ছবিটা একবার দেখে নেবে পিডিএফটি ডাউনলোড করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন বলেছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলে। বেতার তরঙ্গ, রেডিওর জন্য যে সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? অপশন দেওয়া আছে ওজোনস্ফিয়ারে, মিজোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে নাকি থার্মোস্ফিয়ারে। খুব ইজি কমন কোশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? রাইট আনসার তোমাদের হয়ে যাচ্ছে আয়নোস্ফিয়ারে। তাহলে বায়ুমণ্ডলে যে আয়নোস্ফিয়ার রয়েছে, সেই আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, যার জন্যই কিন্তু আমরা এই যে লাইভ যে টিভি দেখতে পারি, লাইভে খেলা দেখতে পারি, লাইভে খবর শুনতে পারি, এই বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। এই জন্যই এই সমস্ত কিছু সম্ভব। ঠিক আছে, চলো 9 নম্বর প্রশ্ন দেখব। বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে। কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে? অপশান দেওয়া আছে পরিবহন, পরিচলন, বিকিরণ নাকি কোনোটি নয়। খুব ইজি, ছোটোবেলায় আমরা পড়েছি, ছোটোবেলা থেকে পড়ে আসছে এই কোশ্চেনটি। এটার রাইট আনসার হয়ে যাবে অপশান সি, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে। আর এই বিকিরণ পদ্ধতিতে তাপ স্থানান্তরিত হওয়ার জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তার পরিচলন আর হলো পরিবহন, এই দুই পদ্ধতিতেই কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর এই বিকিরণ পদ্ধতিতেই সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। চলো নেক্সট দেখব 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? বায়ুমণ্ডলের কোন স্তরটি জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করবে? অপশান আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মিজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার কিন্তু একটি গুরুত্বপূর্ণ
স্তর বায়ুমণ্ডলের, এই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে সিএফসি অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে। সিএফসির ফুল ফর্ম কি? ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে, কি উৎপন্ন করে? অপশন দেওয়া আছে সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় কার্বন পরমাণু, সক্রিয় ফ্লোরিন পরমাণু, নাকি সক্রিয় হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি যদি আসে তাহলে কিন্তু এটিকে একটু টাফ কোশ্চেন হিসেবে ধরা হবে। সিএফসি অথবা ক্লোরোফ্লুরোকার্বন অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে, মানে অতিবেগুনি রশ্মির দ্বারা এটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে কোন পরমাণু তৈরি করবে? রাইট আনসার হচ্ছে তোমাদের সক্রিয় ক্লোরিন পরমাণু। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা দেখব যে অ্যাকচুয়াল মেকানিজমটা কি রিয়াকশনে। দেখো CF2Cl2 এটি হলো সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, যেটা এইচ নিউ হলো আলট্রাভায়োলেট রে। ঠিক আছে, যার জন্য দেখো CF2Cl, আর এটাকে আমরা কি বলবো? কার্বোক্যাটায়ন। ঠিক আছে, ডট বলতে পারি এখানে, তাহলে CF2Cl ডট প্লাস Cl ডট, এটি হলো সক্রিয় ক্লোরিন পরমাণু। ঠিক আছে, এই যে Cl ডট দেওয়া আছে এটি হলো সক্রিয় ক্লোরিন পরমাণু। তাহলে CF2Cl2 অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসির মধ্যে যখন আমরা ইউভি রেডিয়েশন বা আলট্রাভায়োলেট রে দিব, তখন সেখানে কি তৈরি হবে? CF2Cl2 ভেঙে গিয়ে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়। ওজোন স্তর যে গঠিত হবে সেটা কোন ক্রিয়ায়, কোন বিক্রিয়ার সাহায্যে গঠিত হবে? অপশন দেওয়া আছে সিএফসি এবং O2 এর ক্রিয়ায়, আইআর মানে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি ও O2 এর বিক্রিয়ায়, নাকি O2 এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায়, নাকি ইউভি রশ্মি ও O2 এর বিক্রিয়ায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অপশন ডি, ইউভি রশ্মি ও O2 এর বিক্রিয়ায় স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়ে থাকে। দেখো এখানে ট্রপোস্ফিয়ার, তার উপরেই যে স্তরটি রয়েছে সেটি হলো ওজোন লেয়ার বা ওজোন স্তর। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন বলেছে জ্বালানির সাথে O2 এর বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? অপশন দেওয়া আছে এ প্রতিস্থাপন বিক্রিয়া, বি বিয়োজন বিক্রিয়া, সি সংযোজন বিক্রিয়া, আর ডি দহন বিক্রিয়া। দেখো জ্বলতে সাহায্য করে কে? অক্সিজেন। তাহলে জ্বালানির সাথে যদি O2 থাকে তাহলে জ্বালানিকে জ্বলতে সাহায্য করবে O2, আর কোনো জিনিস জ্বলাকে আমরা কি বলে থাকি? দহন। তাহলে জ্বালানির সাথে O2 এর বিক্রিয়া হলো একটি দহন বিক্রিয়া। ঠিক আছে, চলো ইজি কোশ্চেন সবগুলোই কিন্তু। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? অপশন হচ্ছে কেরোসিন, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, নাকি কয়লা। ইম্পর্টেন্ট কোশ্চেন, তাপন মূল্য সবচেয়ে বেশি হলো প্রাকৃতিক গ্যাসের, অপশন সি আমাদের রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে যে একক ভর বা আয়তনের জ্বালানিকে বায়ুতে দহন করলে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো। একক ভর বা আয়তনের একটি কোনো জ্বালানিকে বায়ুতে যদি আমরা দহন করি, মানে অক্সিজেনের সাহায্যে যদি দহন করি, তাহলে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তা হলো, অপশন দেওয়া আছে জ্বলনবিন্দু, 1 মোল জ্বালানি, ক্যালোরিফিক মান, নাকি 1 ক্যালোরি। এখানে কারেক্ট আনসার হলো অপশন সি, ক্যালোরিফিক মান। ঠিক আছে, যে এনার্জিটা পাবো, এনার্জি, আর আমাদের কি বলেছে? একক ভরে, একক ভর মানে নিচে ভরটা আসবে, নিচে মাস আসবে। ঠিক আছে, E/m এটাই হলো আমাদের ক্যালোরিফিক মান, মানে কত ভর বা আয়তনের জ্বালানিকে দহন করলে আমরা কতটা এনার্জি পাবো, এটাই হলো সেই জ্বালানির ক্যালোরিফিক মান। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি ক্যালোরিফিক মানের একক নয়? ক্যালোরিফিক মানের একক আমরা সিজিএস, এসআই বিভিন্ন পদ্ধতিতে বের করতে পারি। এবারে কোনটি আমাদের ক্যালোরিফিক এককের মান নয়? ক্যালোরিফিক এককের মান বের করতে হলে আমাদের সবার প্রথমে E/m এটা ভাবতে হবে, মানে এনার্জি আপন মাস। ঠিক আছে, অথবা এনার্জি আপন আয়তন। তাহলে একক আয়তন বা একক ভরে আমরা যতটা এনার্জি পাই সেটাই ক্যালোরিফিক মান। তাহলে এনার্জি দেখো ক্যালোরি হতে পারে, মাসের গ্রাম হতে পারে, এটা আমাদের আনসার হবে, মানে এটি ক্যালোরিফিক মানের একক হবে। তারপরে কিলো ক্যালোরি হতেই পারে, কিলো ক্যালোরি বাই মিটার কিউব। আয়তনে দেওয়া আছে নিচে, এটাও হতে পারে। কিলো জুল পার কেজি, কেজি ভরে দেওয়া আছে, এটাও হতে পারে। কিন্তু দেখো এখানে গ্রাম দেওয়া আছে, এনার্জির একক কিন্তু কখনোই গ্রাম হয় না, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা আমাদের আনসার হবে না। তাহলে রাইট আনসার হলো ডি, ক্যালোরিফিক মানের একক নয়, হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব। বোঝা গেল? নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো। 2023-এ এ ধরনেরই তোমাদের একটা কোশ্চেন এসেছে যে রান্নার গ্যাসের প্রধান উপাদান কি, আর এখানে বলেছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। অপশন দেওয়া আছে মিথেন, ইথেন, প্রোপেন, নাকি বিউটেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তাহলে দেখো রান্নার গ্যাসের প্রধান উপাদান জিজ্ঞেস করেছে তোমাদের 2023-এ, 2024-এ কিন্তু এই কোশ্চেনটি জিজ্ঞেস করতেই পারে। চলো 18 নম্বর প্রশ্ন দেখবো, এই যে এলপিজি বা রান্নার গ্যাসের মূল উপাদান কি। অপশন আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন ডি, বিউটেন। এবারে যদি
প্রোপেন এবং বিউটেন একসাথে দেওয়া থাকে, যে এভাবে দেওয়া থাকলো এলপিজির মূল উপাদান কি, মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন আর সিএনজি, তাহলে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে প্রোপেন ও বিউটেন। আর যদি প্রোপেন বিউটেন আলাদা আলাদা করে দেওয়া থাকে সেক্ষেত্রে মূল উপাদান হয়ে যাবে বিউটেন। ঠিক আছে, এলপিজির ফুল ফর্ম কি, এলপিজির ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর সিএনজি যে বললাম, সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এগুলো তোমরা এক্সট্রা যে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু একটা নোটবুকে নোট ডাউন করে রাখবে, তাহলে রিভিশনের সময় তোমাদেরই সুবিধা হবে। চলো 19 নম্বর প্রশ্ন দেখব। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সোলার কুকার যার সাহায্যে মানে সূর্যরশ্মির সাহায্যে আমরা রান্না করতে পারি। এই যে আমরা সূর্যরশ্মি ব্যবহার করি, এখানে কোন রশ্মিটিকে ব্যবহার করি? সূর্যরশ্মিতে বিভিন্ন প্রকার রশ্মি পাওয়া যায়, আমরা পার্টিকুলার কোন রশ্মিটিকে ব্যবহার করি সোলার কুকারের জন্য? অপশান দেওয়া আছে অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, এক্স রশ্মি নাকি গামা রশ্মি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অবলোহিত রশ্মি। ঠিক আছে, সোলার কুকারের জন্য পার্টিকুলারলি আমরা অবলোহিত রশ্মিটিকেই ব্যবহার করে থাকি। নেক্সট 20 নম্বর প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 10টির মাত্র প্রশ্ন রয়েছে। দেখো 20 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি বায়োগ্যাস তৈরিতে ব্যবহার হয় না? বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা হয় না নিচের কোনটি? অপশান দেওয়া আছে অক্সিজেন, গোবর, জল নাকি অবাধ ব্যাকটেরিয়া। অবাধ মানে যেখানে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় না। ঠিক আছে, অপশন, তাহলে রাইট আনসার কী হবে তোমাদের? দেখো এখানে একটু কনসেপ্ট রয়েছে, আমি বলছি আনসার বের করার পর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অক্সিজেন। ঠিক আছে, বায়োগ্যাস তৈরিতে কিন্তু অক্সিজেন ব্যবহার করা হয় না। দেখো আমরা প্রথমেই কি বললাম, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, আর মিথেন তৈরি করে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া যে রয়েছে এটি এক ধরনের আর্কি ব্যাকটেরিয়া, আর এই সমস্ত ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তাই এদেরকে আমরা অবাধ ব্যাকটেরিয়া বলে থাকি। ঠিক আছে, যেহেতু বায়োগ্যাসে মিথেন প্রস্তুত করা হয় আর মিথেন প্রস্তুত করে মিথানোজেন ব্যাকটেরিয়া, তাই সেখানে কিন্তু অক্সিজেন থাকা চলবে না। যদি অক্সিজেন থাকে তাহলে মিথানোজেনিক ব্যাকটেরিয়া মারা যাবে, আর তার ফলে কিন্তু মিথেন গ্যাস তৈরি হবে না। বোঝা গেল? এই ছিল এই কোশ্চেনের পিছনের কনসেপ্ট, আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই কোশ্চেন কিন্তু তোমাদের আর কখনোই ভুল হবে না। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখব। বলছে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? অপশান দেওয়া হচ্ছে ওজোন, হাইড্রোজেন, মিথেন নাকি অ্যাসিটিলিন। তোমরা সরাসরি মনে রাখবে যে কয়লা খনিতে জমে থাকা যে গ্যাসটি সেটি হলো মিথেন, আর মিথেনকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখবো। 21 নম্বর তো হয়েই গেল। মনে হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত হলো, মিথেন হাইড্রেটের সংকেত কি? CH3OH, C2H5OH, CH4.H2O, 4CH4.23H2O। দেখো CH3OH হলো মিথানলের সংকেত, এটি হচ্ছে না মিথেন হাইড্রেটের। তারপরে C2H5OH এটি হলো ইথানলের সংকেত, এটিও হবে না। CH4.H2O এটিও হবে না। আমাদের রাইট আনসার হবে ডি, 4CH4.23H2O। এটি হলো মিথেন হাইড্রেটের সংকেত, যা দেখতে হয় এইরকম, দেখো বরফের মতন দেখতে হয় মিথেন হাইড্রেট। চলো নেক্সট কোশ্চেন দেখবো। 23 নম্বর প্রশ্ন বলেছে ফেরি আইস হলো, অপশান আছে মিথেন, মিথেন হাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড নাকি মিথানল। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, মিথেন হাইড্রেট। তাহলে ফেরি আইস বা এই যে আইসের মতো স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটিকে ফেরি আইস বলা হয়। এটিকে যদি আমরা জ্বালাই তাহলে কিন্তু এটি জ্বলবে, দেখো এখানে দেখা যাচ্ছে জ্বলছে, তাহলে এটি হলো ফেরি আইস, যা হলো মিথেন হাইড্রেট। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আমরা এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার আগে আমি তোমাদের বলছি, তোমরা এই 23টি প্রশ্ন যদি কমপ্লিট দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই 23টি প্রশ্ন তোমাদের কীরকম লাগলো আর তোমাদের কতগুলো ঠিক হলো। এরপরে আমরা POQ করে আর কিছু স্তম্ভ মেলানো আছে দু একটা, এই স্তম্ভ মেলানো করে কিন্তু আমাদের ক্লাস সেখানেই আমরা শেষ করব। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে ক্লাস। চলো POQ করি। দেখো 24 নম্বর প্রশ্ন বলেছে অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি পরিমাণে থাকে তা হলো, অপশন হলো নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তর হলো অপশন সি, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড সব থেকে বেশি পরিমাণে থাকে অম্ল বৃষ্টিতে বা অ্যাসিড রেইনে। অ্যাসিড রেইনে সাধারণত নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উভয়ই পাওয়া যায়, কিন্তু তার মধ্যে থেকে সালফিউরিক অ্যাসিড সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই কোশ্চেনটি এসেছে তোমাদের ANM GNM 2022 শিফট 2-তে। ঠিক আছে, চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে এলপিজি ইউজড অ্যাজ, আচ্ছা রান্নার গ্যাসের বা এলপিজির মূল উপাদান হলো, যে কোশ্চেনটা তোমাদের মাত্রই বললাম। অপশন দেওয়া হচ্ছে প্রোপেন এবং বিউটেন, মিথেন, প্রাকৃতিক গ্যাস নাকি অ্যাসিটিলিন।
সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, প্রোপেন এবং বিউটেন। রান্নার গ্যাস অথবা এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান হলো প্রোপেন এবং বিউটেন, উভয়। নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হল। ফার্স্ট কোশ্চেন আমাদের, পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ মানে বায়ুমণ্ডলে যে গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে সেটি হলো বায়ুমণ্ডলের মূল অংশ। অপশান আছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রোজেন। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল সেটের যে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান অংশ দুটি কী কী। অপশান আমাদের উত্তর হয়েছিল সেখানে নাইট্রোজেন এবং অক্সিজেন। এখানে যেহেতু বলেছে মূল অংশ আর দুটো একসাথে দেওয়া নেই, তাই আমরা নাইট্রোজেনকেই ধরবো, কারণ নাইট্রোজেন বায়ুমণ্ডলে 78% পাওয়া যায় আর তারপরে অক্সিজেন 21%। ঠিক আছে, আর বাকি গ্যাসগুলো পাওয়া যায়, বাকি যা 1% থাকলো সেই 1%। ঠিক আছে, চলো নেক্সট দেখি। একটা স্তম্ভ মেলানো আছে, আমরা স্তম্ভ মেলানো করবো এখন। দেখো, বাম স্তম্ভে দেওয়া আছে হ্যালন, ত্বক ক্যান্সার, মিথানোজেনিক ব্যাকটেরিয়া আর হলো গম পেশাই। ডান স্তম্ভে দেওয়া আছে অতিবেগুনি রশ্মি, ওজোন স্তর বিনাশ, বায়ু শক্তি আর হলো বায়োগ্যাস প্লান্ট। দেখো হ্যালন কী হবে, হ্যালন হলো ওজোন স্তর বিনাশ। ঠিক আছে, ত্বক ক্যান্সার, অতিবেগুনি রশ্মি। দেখো ওজোন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে, কারণ ওজোন স্তরই সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেটিকে আটকায়। যদি ওজোন স্তর না থাকে, অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে, তাহলে তাতে কি হবে, ত্বকের ক্যান্সার দেখা দেবে মানুষের ক্ষেত্রে। এবারে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, বায়োগ্যাস প্লান্ট কিছুক্ষণ আগেই পড়লাম। আর গম পেশাই, আমরা বায়ু শক্তি ব্যবহার করি গম পেশাইয়ের ক্ষেত্রে। তাহলে আমাদের কারেক্ট আনসার কী হচ্ছে, হ্যালোনের সাথে ওজোন স্তর বিন্যাস, এর সাথে 2, এর সাথে 2, তারপর বির সাথে 1, সির সাথে 4 আর ডির সাথে 3। আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ, কারেক্ট আনসার। চলো 27 নম্বর প্রশ্ন এবং আজকের এটি লাস্ট প্রশ্ন। ঠিক আছে, 30টি প্রশ্ন নেই, 28টি প্রশ্নই রয়েছে। চ্যাপ্টারটি খুব ছোট কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 2023-এ দুটো কোশ্চেন এসে গেছে, এখানে আমাদের খুব কম কোশ্চেন পড়তে হয় আর তার মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন আসে। দেখো এখানে বলেছে বাম স্তম্ভে জেট প্লেন, ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়, মিথেন প্লাস CO2, ইথানল প্লাস মিথানল। ডান স্তম্ভে দেওয়া আছে বায়োফুয়েল, বায়োগ্যাস, ম্যাগনেটোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো জেট প্লেন কী হবে, জেট প্লেন হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের সমস্ত ধরনের প্লেন, রকেট এই সমস্ত কিছু চলাচল করে। তারপর হলো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যাবে ম্যাগনেটোস্ফিয়ারে। তারপরে মিথেন প্লাস CO2, কনফিউশন হতে পারে বায়োগ্যাস না বায়োফুয়েল। সঠিক উত্তর হবে বায়োগ্যাস। ঠিক আছে, CO2 প্লাস মিথেন হলো বায়োগ্যাস, যার মধ্যে মিথেন সব থেকে বেশি পরিমাণে থাকে, কত পার্সেন্ট, 75%, আর CO2 থাকে 25%। আর ইথানল প্লাস মিথানল হলো বায়োফুয়েল। ঠিক আছে, তাহলে দেখো এর সাথে হবে 4, জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ার, এর সাথে 4, এর সাথে 4, একটা অপশনই দেওয়া আছে, সেটা হলো অপশন নাম্বার বি। তাহলে আমরা 28টি প্রশ্ন কমপ্লিট করে নিয়েছি। এখানে আমরা PYQ সহ কিছু এক্সট্রা কোশ্চেন আলোচনা করেছি, যার মধ্যে থেকেই তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন আসবে। আশা করছি তোমরা কমপ্লিট ভিডিওটি আমি যেভাবে বলেছি তোমরা সেভাবেই করেছো। এখন তোমাদের কাজ হলো, তো ভিডিওটি শেষ হলে তোমরা ডেসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম লিঙ্কে যাবে, টেলিগ্রাম লিঙ্কে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে পিডিএফটি একবার কমপ্লিট দেখে নেবে, তাহলে সব কোশ্চেনগুলো মাথায় একদম সেট হয়ে যাবে, ব্রেনে একদম সেট হয়ে যাবে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কীরকম লাগলো। ঠিক আছে, তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করো তাহলে পিডিএফের শেষে দেখবে এখানে সব চ্যানেল এবং গ্রুপের নাম দেওয়া রয়েছে, এবং তাতে ক্লিক হিয়ারে যদি তোমরা ট্যাপ করো তাহলে সরাসরি সেই গ্রুপে বা পেজে তোমরা চলে যেতে পারবে আর সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারবে। আমাদের সাথে যুক্ত হওয়ার এই অনলাইনে কিন্তু এই কিছু মাধ্যমই রয়েছে। ঠিক আছে, তাহলে চলো, তোমরা যারা যারা কমপ্লিট ভিডিওটি এখনও দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলোকে বন্ধুবান্ধবের এবং পরিবার সদস্যের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারা ওই ভিডিও থেকে কিছু শিখতে পারে। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে, ততদিনের জন্য বাই।